আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন একটি লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচার 1 ইজ অ্যাবাউট ইন্টেলিজেন্ট এজেন্টস। সো এই লেকচারে আমি ডিসকাস করব ইন্টেলিজেন্ট এজেন্ট কি আসলে এবং এর বিভিন্ন টাইপস কি কি থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এবং এদের পারফরম্যান্স মেজার কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। সো এগুলো নিয়ে আমি ডিসকাস করব। সো শুরু করা যাক। প্রথমে আসি ইন্টেলিজেন্ট এজেন্ট কি আসলে আমরা বুঝতে পারি। ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে একটা রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে কোনো কিছু চিন্তাধারার মাধ্যমে আমরা যদি কোনো অ্যাকশন করি বা কোনো কাজ করি সেটাকে আমি রেশনাল কাজ বলবো। সো এজেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে রেশনাল এজেন্ট হবে যে সে কোনো চেতনা দ্বারা তার চিন্তা শক্তি দ্বারা সে কোনো চিন্তা ফর্মুলেট করবে এবং আশেপাশের এনভায়রনমেন্ট বা অবস্থা বিবেচনা করে সে একটা কোনো কাজ করার চেষ্টা করবে। তখনই আমি তাকে বলবো একটা রেশনাল এজেন্ট বা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট। তিনটা স্টেপে আসলে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের রেশনালিটি ডিটারমাইন করা হয়: পারসেপশন, কগনিশন আর অ্যাকশন। পারসেপশন হচ্ছে যে আশেপাশের এনভায়রনমেন্ট সে বিবেচনা করে তার সেন্সর দ্বারা। কগনিশন কি? কগনিশন হচ্ছে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে সেট অফ রুলস থাকে, সেই রুলস দ্বারা এই এনভায়রনমেন্ট বিবেচনা করার পরে রুলস দ্বারা সে চিন্তা করে তাকে কি অ্যাকশন নিতে হবে এবং এই দুইটা স্টেপ শেষ হলেই ফাইনালি সে অ্যাকশনে চলে যায়। তার নির্দিষ্ট সেট অফ গোলস থাকে, সেই গোল অ্যাচিভ করার জন্য সে ফাইনালি একটা অ্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্ট এজেন্ট অ্যান্ড রেশনাল এজেন্ট। সো তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কোন এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের প্রপার্টিসটা বিবেচনা করা। সো ইন্টেলিজেন্ট এজেন্ট তখনই আমি বলবো যখন সে তার এনভায়রনমেন্টের প্রপার্টি পুরোপুরি স্ক্যান করে বিবেচনা করতে পারে, তার পারসেপশন, কগনিশন আর অ্যাকশন এই তিনটা এনভায়রনমেন্টের আন্ডারে যদি ভালো করে সাকসেসফুলি কাজ করতে পারে তাহলে আমি তাকে বলবো একটা ইন্টেলিজেন্ট এজেন্ট। সো নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে মেটাফোর অফ আ রেশনাল এজেন্ট। সো একটা রেশনাল এজেন্টের একটা মেটাফোর আছে যেটা আমরা হচ্ছে নরভিক এর বইয়ে পাচ্ছি, যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুক ফ্রম নরভিক। ওইখান থেকে বলা হয়েছে যে সেন্ট্রাল এক্সপেক্ট অফ ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাক্ট সাকসেসফুলি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা মানুষের ক্ষেত্রেও সেম, আবার এআই এর ক্ষেত্রেও সেম। আমরা মানুষ যারা আমাদের জীবনে যারা সাকসেসফুল আমরা দেখতেছি তাকে আমরা অবশ্যই বলতেছি যে সে একটা বুদ্ধিমান মানুষ। সেম অ্যাজ ফর ইন্টেলিজেন্ট এজেন্টস। ইন্টেলিজেন্ট এজেন্ট যদি সাকসেসফুলি অ্যাক্ট করতে পারে তাহলে সেটাকে আমি ইন্টেলিজেন্ট বলবো। এখন দুইটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে হোয়াট ডাজ ইট নিড ফর অ্যান এআই টু অ্যাক্ট অ্যাট অল। ঠিক আছে, এখন আমরা লাস্ট সেশনে আমরা এআই এর বিভিন্ন গোলস এন্ড অবজেক্টিভস ডিসকাস করছি। ঠিক আছে, সো এআই এর বিভিন্ন সেট অফ গোলস থাকে, বিভিন্ন সেট অফ অবজেক্টিভ থাকে, সেগুলা আমাদের লাইফটাকে ইজিয়ার করার জন্যই আমরা তৈরি করতেছি। সো ফর দিস রিজন দে নিড টু অ্যাক্ট। and how can the AI act successfully? তিনটা পয়েন্ট যেটা বললাম প্রিভিয়াস স্লাইডে সেটা হলো তার পারসেপশন, তার কগনিশন আর তার অ্যাকশন যদি পুরোপুরি পারফেক্ট হয় তার এনভায়রনমেন্টের আন্ডারে, দেন দ্য এআই ক্যান অ্যাক্ট সাকসেসফুলি। আচ্ছা, তারপরে ইন্টেলিজেন্ট এজেন্ট, একটা সিম্পল যদি ডেফিনেশন বলি ইন্টেলিজেন্ট এজেন্টের,
Intelligent agents are the artifacts that act rationally in their environment. তাদের নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট থাকবে, সেই এনভায়রনমেন্টে তাকে রেশনালি চিন্তা ভাবনা যদি সে করতে পারে, চিন্তা ভাবনা করে যদি সে কাজ করতে পারে, তাকে আমি ইন্টেলিজেন্ট এজেন্ট বলবো, প্রিভিয়াসলি যেটা ডিসকাস করে আসতেছি। এখন তারা যে অ্যাকশন নিবে, that action should be appropriate for their goals and circumstances. ওদের সেট অফ গোল থাকবে আর সেট অফ সার্কামস্টেন্সেস থাকবে, সেটা অ্যাকশন জানি তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপরে they should be flexible to the changing environment and the goals. মাঝে মাঝে এনভায়রনমেন্ট এন্ড গোল সেম থাকবে না। ফর এক্সাম্পল, আমার কাছে একটা রোবট আছে পয়েন্ট এ তে, আমি সেই রোবটটাকে পয়েন্ট বি তে পাঠানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন বি তে পাঠানো একটা সিম্পল একটা পথ আমি দেখাই দিছি। এখন সেই পাথে there might be obstacles, there might not be obstacles, ঠিক আছে? কিন্তু তাকে ফ্লেক্সিবলি চিন্তা ভাবনা করে সেখানে আগাইতে হবে। they should learn from experience, মানুষের মতো, মানুষ যেমন এক্সপিরিয়েন্স থেকে জ্ঞান অর্জন করে, so intelligent agent should also learn from experience and they make appropriate choices given the perceptual limitations and resources. so ধরেন হচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবে, এখন যাওয়ার জন্য অনেকগুলো অবস্টাকেল থাকতে পারে। এই অবস্টাকেল গুলা তাকে ডিটারমাইন করতে হলে তার বডিতে কিছু সেন্সর বসাইতে হবে, ঠিক আছে? যেমন রাডার সেন্সর বা লিডার সেন্সর যেটা বলেন। এখন এগুলো বসাইলে সে অবস্টাকেল ডিটারমাইন করতে পারবে। এখন যদি সেই সেন্সর কোনো না কোনো কারণে কাজ কম করে, সো তার লিমিটেশন থাকবে, সে সাকসেসফুলি নাও যাইতে পারে। সো তার মধ্যেও তাকে অ্যাপ্রোপ্রিয়েট চয়েস নিয়ে আলটিমেট গোলে রিচ করার চেষ্টা করতে হবে। সো দিস ইজ all about, all the points is about a intelligent agent. বিভিন্ন টাইপসের এজেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল আ সিম্পল এজেন্ট, আর সিম্পল এজেন্টের মধ্যে সিম্পল একটা রুলস দেওয়া থাকে, সেই রুলস গুলো যদি ম্যাচ করে তাহলে সে অ্যাকশন নিবে, আর যদি ম্যাচ না করে তাহলে সে অ্যাকশন নিবে না। মডেল বেস এজেন্ট, সে আগে পুরো এনভায়রনমেন্টটা চেক করে, এনভায়রনমেন্ট চেক করে তার মধ্যে সেট অফ রুলস থাকে, এখন সেই এনভায়রনমেন্ট অনুযায়ী সেট অফ রুলস যদি মিলে যায় তখন সে অ্যাক্ট করবে, আর যদি না মিলে তাহলে সে অ্যাক্ট করবে না। গোল বেস এজেন্ট, আমি যেটা বললাম যে পয়েন্ট এ আর পয়েন্ট বি আছে, সো আমি গোল বলে দিছি যে তুমি পয়েন্ট এ তে আছো, তোমার পয়েন্ট বি তে যাইতেই হবে। সো এটা হচ্ছে গোল বেস এজেন্ট, সে চিন্তা করবে যে আমি এই পয়েন্ট বি তে যাইতে আমার কি কি হিসাব করতে হবে, আলটিমেটলি সে রিচ করার চেষ্টা করবে। ইউটিলিটি বেসড এজেন্ট, ধরেন এ থেকে বি যেতে অনেকগুলা পাথ আছে, সে বেস্ট পাথ বা ইজিয়েস্ট পাথ সিলেক্ট করবে রিচ করতে। তারপরে আসতেছি লার্নিং এজেন্ট। This type of agent is the most intelligent one. They try to improve their behavior over time. এটা একভাবে ভাগ করা যায়, আরেকভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে দুই ভাবে, সেটা একটা বলতেছি রোবট আর একটা বলতেছি সফটওয়্যার এজেন্ট। এখন যেসব আর্টিফিশিয়াল এজেন্টের ফিজিক্যাল প্রেজেন্স আছে, যেগুলো আমরা ধরতে পারতেছি, সেগুলোকে আমরা বলতেছি যে রোবট। এখন আমরা আসলে, আমরা সোজা বাঙালিরা আসলে রোবট বলতেই ইন্টেলিজেন্ট এজেন্ট বোঝায়, কিন্তু আসলে শুধু রোবট ইন্টেলিজেন্ট এজেন্ট না। আমরা যদি ল্যাপটপে ডেস্কটপ অ্যাসিস্ট্যান্ট ইউজ করে থাকি বা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, ওয়েবসাইটস, ওয়েব ক্রলার, টেক্সট বেসড ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট টিউটোরিয়াল সিস্টেমস, দিস আর অল software agent বা intelligent agent, কিন্তু this agent doesn't have any physical presence, so they also interact with an environment but in a virtual world, not a physical world. আর
যেগুলো আমরা রোবট বলতেছি, যেগুলো ফিজিক্যাল প্রেজেন্স আছে, তারা পারসেপশন নেয় এনভায়রনমেন্টের, ফিজিক্যাল এনভায়রনমেন্টের, আর সেন্সর আর অ্যাকচুয়েটর আছে, এটা দিয়ে পারসেপশন করে, একটা দিয়ে অ্যাকশন করে। আর এইটাতে ফিজিক্যাল ওয়ার্ল্ড নাই, কিন্তু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড আছে যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের মতোই কাজ করে অ্যাকচুয়ালি। সো দিস আর অলসো টু টাইপস অফ এজেন্ট। আচ্ছা, সো আমরা যেগুলো ডিসকাস করতেছিলাম সেগুলাই আবার পয়েন্ট আকারে বলতেছি, যে এজেন্ট আসলে কি। এজেন্ট হচ্ছে পারসিভ করতে পারবে এনভায়রনমেন্টটাকে বিবেচনায় আনতে পারবে, তারপর বিবেচনা আনার পরে সে কিছু অবজারভেশন নিবে, অবজারভেশন নিয়ে কিছু ডিসিশনে আসার চেষ্টা করবে, সেই ডিসিশনই কোনো রেজাল্ট দিবে, এবং সেই ডিসিশনটা হবে রেশনাল। যেমন মানুষ তার নিজস্ব লাইফ এক্সপেরিয়েন্সের বিবেচনা করে কোনো ডিসিশন নেয় লাইফে। ফর এক্সাম্পল, আপনার বয়স হয়ে গেছে 20, এই 20 বছর বয়সে আপনি অনেকগুলা ভুল করছেন, অনেকগুলা কারেক্ট কাজও করছেন। এখন ভুল কাজগুলা আপনি পরিশুদ্ধ হয়ে আপনার নেক্সট লাইফ গুলাকে কারেক্ট স্টেপ নেওয়ার চেষ্টা করেন, ঠিক সেভাবেই এজেন্টেরও সেরকম ডিসিশন নেওয়ার টাইম আসে, তখন সে বেস্ট একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তারপরে এতক্ষণ ধরে যে রেশনাল এজেন্ট বলতেছি, তাহলে এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে সামথিং দ্যাট অ্যাক্টস, মানে যেগুলা কাজ করে। এটা ল্যাটিন একটা শব্দ থেকে আসছে, অ্যাগার, এখান থেকে এজেন্ট আসছে। এখন রেশনাল এজেন্টটা কি? বুঝলাম এটা কাজ করে, এখন কাজ করলেই হবে না, আমাকে এমন কাজ করতে হবে যেটা আমি বেস্ট একটা আউটকাম পাই। ঠিক আছে, বেস্ট আউটকাম পাইলেই আমি তখন বলবো রেশনাল এজেন্ট। যেই জিনিসটা আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের এজেন্টের কাজে সবচেয়ে বেশি লাগবে। এবং মানুষের বিহেভিয়ার হচ্ছে রেশনাল বিহেভিয়ার, আর রেশনাল বিহেভিয়ার বলেই মানুষ অনেক কমপ্লেক্স ডিসিশন নিতে পারে। আর যেহেতু এনভায়রনমেন্ট ফিক্সড না, আমি একটা রোবটকে ফিক্সড কোনো এনভায়রনমেন্ট দিতে পারতেছি না, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট অনেক কমপ্লেক্স হচ্ছে। সো পারফেক্ট রেশনালিটি আমরা কখনোই প্রোভাইড করতে পারবো না ফর রেশনাল এজেন্ট। আচ্ছা, এখন এতক্ষণ যা বললাম সেটা ফিগারের দ্বারা খুব ইজিলি বোঝানো যায়। এটা দ্বারা আমরা বুঝাইতেছি যে এনভায়রনমেন্টে আমার এজেন্ট বা রোবট থাকবে। এখন সেই রোবটের কিছু সেন্সর থাকবে, আবার কিছু অ্যাকচুয়েটর থাকবে। আর মাঝখানের যেটা কোশ্চেন মার্ক, সেটা হচ্ছে এই রোবটের কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, ধরেন এটাকে বললাম ব্রেইন, আর এটাকে বললাম সেন্সর আর অ্যাকচুয়েটর। এখন সেন্সর দিয়ে কি করবে? সেন্সর দিয়ে সেন্স করবে এনভায়রনমেন্ট, পারসেপ্ট বা সেন্স করবে এনভায়রনমেন্টে কি কি আছে। ফর এক্সাম্পল, এই রোবটের যদি ইমেজ সেন্সর লাগানো থাকে, ক্যামেরা লাগানো থাকে, সে সেন্স করবে যে আশেপাশের এনভায়রনমেন্টটা কেমন। এখন যদি তার কাছে রাডার লাগানো থাকে, তাহলে সে আবার সেন্স করবে আশেপাশের অবজেক্ট গুলা কেমন, বা এরকম কোনো কিছু। এখন সেন্স করার পরে সেই কন্ট্রোল সিস্টেমে কিছু লজিক থাকবে, সেই লজিক দ্বারা সে ডিটারমাইন করবে যে আমি সেন্স করতেছি এই ডাটাগুলা কিসের জন্য আমার লাগতে পারে, আর এই ডাটাগুলো যে পাইলাম এখন আমি কি কাজ করব। কাজ করার যখন ডিসিশন পেয়ে যায়, তখনই সে অ্যাকচুয়েটর দিয়ে সে কাজ করে। ধরেন এটা হচ্ছে হাত পা রোবটের, তখন রোবট হাত পা নাড়ায় কোনো একটা অ্যাকশন দেয়, বা আমাদের কোনো গোল থাকলে গোল সে ফুলফিল করে। ফর এক্সাম্পল, যদি আমি ওই যে ডিস্টেন্সের রোবট বললাম, এ টু বি এর একটা এক্সাম্পল দিলাম, তাহলে সেন্সর কি কি থাকবে? সেন্সর থাকবে সামনের অবজেক্ট আছে নাকি, অবজেক্ট ডিটেকশনের সেন্সর। তারপরে কন্ট্রোল সিস্টেম ডিসিশন নিবে, হ্যাঁ আমি যা সেন্স করতেছি আমার সামনে আগানো সম্ভব। সো অ্যাকচুয়েটর কি করবে? অ্যাকচুয়েটর সেই রোবটের যদি চাকা থাকে, চাকা ঘোরাবে, চাকা ঘুরায় সে সামনের দিকে যেতে থাকবে। এই ফিগারের এই ফিগারের একটা সিম্পলিফাইড হিউম্যানয়েড ভার্সন। এটা হচ্ছে সেম জিনিস, ওই যে একটা এনভায়রনমেন্ট থাকবে, হ্যাঁ এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা আমার যে রোবট, সেই রোবট পারসেপ্ট করার চেষ্টা করবে। পারসেপ্ট কি দ্বারা করবে? তার কিছু সেন্সর থাকবে, সেই সেন্সর দ্বারাই সে চিন্তা ভাবনা করবে, সেন্স নিবে, ডাটা নিবে।
তারপরে সে কন্ট্রোল ইউনিটের কাছে ডিসিশন গুলো পাঠাবে যে আমি সেন্সর থেকে এই ডিসিশন এই ডাটাগুলো পাইছি, তুমি চেক করে দেখো যে তোমার লজিকের সাথে ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে বা কোনো অর্ডার পায় তাহলে তারপরে সে অ্যাকশন নিবে। অ্যাকশন নিবে কার দ্বারা? তার কোনো হাত থাকতে পারে বা চাকা থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারবে, সেগুলোকে আমরা বলতেছি অ্যাকচুয়েটরস। সো অ্যাকচুয়েটরস দ্বারা সে আলটিমেটলি অ্যাকশন নিবে। কোথায় অ্যাকশন নিবে? এনভায়রনমেন্টে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিম্পলিফাইড হিউম্যান এজেন্ট বা হিউম্যানয়েড রেশনাল এজেন্ট। যেটা বললাম সে all robots have three types of component, একটা কন্ট্রোল সিস্টেম, ওই যে মাঝখানের কোশ্চেন মার্ক যেটা কন্ট্রোল সিস্টেম, তারপরে কি সেন্সরস আর অ্যাকচুয়েটর। সেন্সর হচ্ছে রিড ইনফরমেশন অন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট or the robot itself, আর অ্যাকচুয়েটর they produce an effect in the environment or the robot. এরপর আসতেছি একটা ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের একটা এক্সাম্পল। ধরেন আমার একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে আর আমার কাছে দুইটা রুম আছে, একটা রুম হচ্ছে R1 আর একটা রুম হচ্ছে R2। এখন R1 এ কিছু ময়লা আছে, R2 তেও কিছু ময়লা আছে। So two rooms R1 and R2, each room can either be dirty or not. রুম দুইটা ডার্টি থাকতে পারে বা একটা রুম ডার্টি থাকতে পারে আর একটা ক্লিন থাকতে পারে বা দুইটাই ক্লিন থাকতে পারে। আর ভ্যাকুয়াম ক্লিনার সর্বপ্রথম যে কোনো একটা রুমে থাকতে পারে, আইদার রুম 1 or either room 2. পসিবল স্টার্ট স্টেট যেটা সেটা হচ্ছে যে ভ্যাকুয়াম ক্লিনার রুম 1 এ আছে এবং রুম 1 ডার্টি, তার কাজ হবে রুম 1 ক্লিন করে আবার রুম 2 তে যাওয়া, রুম 2 ক্লিন করা। আলটিমেটলি তার গোল হবে কি দুইটা রুমই ক্লিন রাখা। সো এটা একটা ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম এজেন্ট। এখন ইন্টেলিজেন্ট হলে সে নিজে নিজে রুম 1 এ যাইতে পারবে, রুম 2 তে যেতে পারবে, তার কিছু চাকা আছে এবং তার একটা সাক করার একটা যন্ত্র আছে যেটা দিয়ে যে ময়লাগুলা সাক করে নিতে পারবে। আচ্ছা, সো আমি দুইটা কথা একটু আগে বকবক করতেছিলাম যে পারসেপশন আর অ্যাকশন এই দুইটা জিনিস রোবটে অবশ্যই থাকে। সো এই ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টে আমার পারসেপশন কি কি থাকতে পারে? পারসেপশন বলতে প্রথমে সেন্স করা বলতেছি, ঠিক আছে? প্রথমেই রোবট কি চিন্তা করবে? রোবট চিন্তা করবে যে আমি প্রথমে কোন রুমে আছি, আমি রুম 1 এ আছি না রুম 2 তে আছি। আচ্ছা, সে চিন্তা করে দেখলো যে আমি রুম 1 এ আছি বা 2 তে আছি, সে চিন্তা করে দেখলো, এটা একটা পারসেপশন। সেকেন্ড পারসেপশন আসবে, আচ্ছা যাই হোক আমি রুমে 1 এ আছি কিন্তু রুম 1 টা ডার্টি কি ডার্টি না। ডার্টি থাকলে একটা কাজ, ডার্টি না থাকলে আরেকটা কাজ। আচ্ছা, তার কি কি অ্যাকশন থাকতে পারে? রুম 1 এ আছে, 1 এ আছে, সে 1 এ যদি দেখে যে 1 রুমটা ডার্টি তাহলে তার কাজ হবে সাক করা। আবার সে রুম 1 এ আছে, 1 টা ধরেন ক্লিন হয়ে গেছে, এখন রুম 2 তে যাইতে হবে। এই রুম 2 তে যাইতে হলে একটা অ্যাকশন ফলো করতে হবে, সেটা হচ্ছে মুভ রাইট। রুম 2 তে গেল, রুম 2 তে গিয়ে দেখলো যে রুম 2 ময়লা, তাকে আবার আরেকটা অ্যাকশন নিতে হবে, সাফ করতে হবে, রুম ক্লিন করতে হবে। এখন রুম ক্লিন করার পরে রুম 2 তো ক্লিন, এখন আবার রুম 1 এ গিয়ে চেক করবে যে রুম 1 টা ক্লিন আছে নাকি। ঠিক আছে? সো আবারও রুম 1 এ যাইতে মুভ লেফট করা লাগবে। আচ্ছা, মুভ লেফট করলো, লেফট করার পরে এসে দেখলো যে এই রুম তো ক্লিন, তখন কি করবে? তখন হচ্ছে ডু নাথিং। আচ্ছা, এইটা হচ্ছে সিম্পলিফাইড ইনফরমেশন অ্যাবাউট দিস ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট। এখন তার মধ্যে কি থাকবে? তার মধ্যে কিছু পারসেপ্ট সিকোয়েন্স থাকবে, যে আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলা সেই মডেলের ওই যে কন্ট্রোল সিস্টেম বললাম ওই কন্ট্রোল সিস্টেমের মধ্যে কিছু রুল আকারে অবশ্যই দিয়ে রাখবো। ঠিক আছে? সেই রুলটা কি? সেই রুলটা হচ্ছে সেই এজেন্টের ফাংশন। আচ্ছা, সেই ফাংশনের মধ্যে কি বলছে? যে একটা সিকোয়েন্সের পারসেপশন তার মধ্যে দিয়ে রাখো একটা টেবিলের মধ্যে, সেই সিকোয়েন্স গুলো ফলো করে সে জানি লুক আপ করতে পারে যে আমি কোন রুমে আছি, সেই রুমটা রুম 1 নাকি রুম 2। আবার সে লুক আপ করতে পারে যে আচ্ছা যে রুমে আছি রুম 1 বা 2 যেটাই হোক সেটা ক্লিন নাকি ডার্টি। সো এটা হচ্ছে তার ফাংশন।
আর এভাবেই সে ইমপ্লিমেন্ট করে এজেন্ট ফাংশন। তার কাজটা হচ্ছে এজেন্ট ফাংশনটাই ইমপ্লিমেন্ট করা। এখন পারসেপ্ট সিকোয়েন্সটা কি? পারসেপ্ট সিকোয়েন্স হচ্ছে সেট অফ রুলস আর 1 2 3 4 অনেকগুলো রুলস থাকতে পারে, রুলস দ্যাট আর গিভেন টু দ্য এজেন্ট। এখন এই ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের সেট অফ রুলস কি কি থাকতে পারে? আচ্ছা, সো ফিগার আপনাদের মনেই থাকার কথা। আচ্ছা, প্রথমে দেখতেছি পারসেপ্ট সিকোয়েন্স, প্রথমটা দেখি। ধরেন আমি এই ব্র্যাকেটের মধ্যে দুইটা সিকোয়েন্স রাখতেছি, তার পারসেপশনের পয়েন্ট হচ্ছে দুইটা, সো দুইটা সিকোয়েন্স রাখতেছি। প্রথমটা পয়েন্ট হচ্ছে যে রুম 1 বা 2 তে আছে নাকি, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রুম কি ডার্টি নাকি। আচ্ছা, সো প্রথম পোর্শনে দেখলাম যে সেই ভ্যাকুয়াম ক্লিনারটা রুম 1 এ আছে এবং রুম 1 এর স্টেটটা কি? রুম 1 হচ্ছে ক্লিন। এখন রুম 1 যদি ক্লিন হয় তাহলে তার কাজ হচ্ছে পরের রুমে যাওয়া, তাই তো? এখন তার অ্যাকশন কি হবে? অ্যাকশন হবে রাইট। আচ্ছা, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা টেবিল আকারে দিয়ে দিল, এইটা ম্যাচ করলে সে এই কাজ করবে। আবার আরেকটা স্টেট, ঠিক আছে, এর পরের স্টেট বলতেছি না, এটা নতুন আরেকটা স্টেট। যদি সে রুম 1 এ আছে এবং রুম 1 যদি ডার্টি হয়, তার অ্যাকশন কি? তার অ্যাকশন হচ্ছে সাক করা। রুম 1 আছে, এখন রুম 1 এ ময়লা আছে, তার অ্যাকশন কি হবে? তার অ্যাকশন হবে সাক করা। এই দুইটা ম্যাচ, এই দুটার মধ্যে যে কোনো একটা যদি ম্যাচ করে তাহলে অ্যাকশন হবে এরকম। তারপরের অ্যাকশন হচ্ছে সে রুম 2 তে যদি থাকে, আচ্ছা থাকলো, রুম 2 দেখলো ক্লিন, তাহলে আমার রুম 2 থেকে রুম 1 এ যেতে হবে। আবার যদি রুম 2 ক্লিন হয়, ডার্টি হয়, তাহলে তাকে সাক করতে হবে। এইভাবে তার অনেকগুলা পার্সেপ সিকোয়েন্স থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে। পুরাটা স্টেট যদি একটা টেবিল আকারে সেই এজেন্টটার মধ্যে আমি কোড আকারে দিয়ে দিতে পারি, তাহলে সে আমার সেই কোড আকারে সে কাজ করতে পারবে, লাইক the things that we want. So this is all about the vacuum cleaner agent. এখন ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের এই যে কথাগুলো বললাম, টোটাল তার 8টা স্টেট থাকার কথা, মানে 8টা স্টেট থাকার কথা, যে 8টা পর্ব সেইটাতে তাদের ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, দুইটা রুম আনক্লিন, আনক্লিন থেকে যদি এই যে রুম 1 যদি সাক করে তাহলে এই স্টেট, ঠিক আছে। আচ্ছা, তারপর রুম 2 যদি সাক করতো তাহলে এই স্টেট, এইভাবে টোটাল 8টা স্টেট আমরা পারফর্ম করতে পারি। আলটিমেটলি এই দুইটা হচ্ছে গোল স্টেট। সো এইভাবে অনেকগুলা ইনফরমেশন আমি পারসেপ্ট সিকোয়েন্সে দিতে পারি। সো দিস আর দ্য স্টেটস। সো দেখা যাচ্ছে যে এই যে রুম 1 এটা ক্লিন, রুম 2 এটা সাক করলে আমি এই স্টেটে চলে যাই। আবার এখানে দেখেন রুম 1 হচ্ছে আনক্লিন, রুম 2 ক্লিন, এটা যদি ক্লিন, এই 1 যদি ক্লিন করি, সাক করা হয়, তাহলে আমি এই স্টেটে চলে যাই। সো আলটিমেটলি আমার এই দুইটা স্টেটই আমাকে রিচ করতে হবে, আর বাকি যে 6টা স্টেট আছে সেই 6টা স্টেটে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বকবক করলাম সেটা হচ্ছে যে একটা রেশনাল এজেন্ট কিভাবে কাজ করে এবং ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট দ্বারা আমি এক্সাম্পল দিলাম। এখন একটা এজেন্ট বা ইন্টেলিজেন্ট রোবট, সেটা কখন একটা ভালো কাজ করবে, সেই কাজ করার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা হচ্ছে তার রেশনালিটি কত পারফেক্টেড। তার রেশনালিটি যত পারফেকশনে আসবে তত সে ভালো, আর যত রেশনালিটি কম আসবে তত সে খারাপ। সো এইভাবে একটা মেজারমেন্ট করা হয় এজেন্টের এনভায়রনমেন্টের নলেজের আন্ডারে, তারপর পসিবল কি কি অ্যাকশন নিচ্ছে, পারসেপ্ট সিকোয়েন্স কেমন, এবং তার সাকসেস কতটা হচ্ছে। এই কয়টা পয়েন্ট দ্বারা আমরা একটা মেজারমেন্টের স্ট্যান্ডার্ড বানাতে পারি। সেই স্ট্যান্ডার্ডকে আমরা বলতেছি PEAS, সেটাকে আমরা বলবো পিস স্পেসিফিকেশন ফর রেশনাল এজেন্ট। এখন পি দ্বারা বোঝাচ্ছে যে ওই এজেন্টের পারফরমেন্স কেমন, ই দ্বারা বোঝাচ্ছে সে এনভায়রনমেন্টটা কিভাবে বুঝে, তারপরে এ দ্বারা বোঝাচ্ছে তার অ্যাকচুয়েটর আসলে কেমন,
রেসপন্সটা কেমন, সেন্সর সে কত ভালো ডেটা নিতে পারতেছে, সেন্স করতে পারতেছে। এখন যে ভ্যাকুয়াম এজেন্টের এক্সাম্পল দিলাম, সেই ভ্যাকুয়াম এজেন্টের পিস গুলা কি কি হইতে পারে? এটা হচ্ছে স্টার্ট স্টেট, এটা হচ্ছে গোল স্টেট। গোল স্টেট নিতে হলে আমাকে PEAS এই চারটা পয়েন্ট কি কি থাকতে পারে। পারফরম্যান্স, যেটা দ্বারা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে রুম 1 রুম 2 কত তাড়াতাড়ি ক্লিন আর কত এফিশিয়েন্টলি ক্লিন হয়, তারপরে কত তাড়াতাড়ি ডিস্টেন্স ট্রাভেল করে ক্লিন করতেছে, ব্যাটারি লাইফ কত ভালো, সিকিউরিটি কত ভালো। এটা হচ্ছে পারফরম্যান্স মেজার। এনভায়রনমেন্ট, রুম কত ইজিলি বিবেচনা করতেছে, রুম 1 রুম 2 তে আছে নাকি, রুম 2 আছে নাকি, এটা বিবেচনা করা। রুমে যদি অবস্টেকেল থাকে, অবস্টেকেল গুলা ডিটারমাইন করতেছে নাকি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেন্স করার পয়েন্ট। তারপরে অ্যাকচুয়েটর, সেই ভ্যাকুয়াম ক্লিনারের হুইলস থাকতে পারে, ব্রাশ থাকতে পারে, ভ্যাকুয়াম এক্সট্রাক্টর থাকতে পারে, এগুলা কত ভালো কাজ করতেছে। তারপরে সেন্সর, এখন সেন্সর তার কাছে ক্যামেরা সেন্সর থাকতে পারে, ডার্ট ডিটেকশনের সেন্সর থাকতে পারে, ক্লিপ সেন্সর থাকতে পারে, কোনো বাম যদি থাকে, যদি পথের মধ্যে এরকম বাম থাকে, ওই বাম ডিটেকশন করা সেন্সর। তারপরে ওয়াল সেন্সর, ঠিক আছে, এইগুলা সেন্সর কত ভালো কাজ করতেছে, এই চারটা বিবেচনা করলেই আমি সেই ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের পিস ইনফরমেশন গুলা পাই। আচ্ছা, এখন ভ্যাকুয়াম ক্লিনার গেলাম, রিয়েল লাইফে আরো বেটার সিনারিও যদি দেখি, তাহলে হোয়াট কুড বি দ্য পিস অফ আ সেলফ ড্রাইভিং কার। সেলফ ড্রাইভিং কার বলতে কি বোঝাচ্ছি? সেলফ ড্রাইভিং কার বোঝাচ্ছে আমি অটোনোমাস ভেহিকেল বোঝাচ্ছি, ড্রাইভারলেস কার। এখন তার পিস স্ট্যান্ডার্ড কি কি হইতে পারে? তার পারফরমেন্স আমি ভালো বলবো যখন সে সেফলি কোনো মানুষকে তার ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে, টাইমলি নিয়ে যেতে পারে, লিগালি কোনো ট্রাফিক রুলস না ব্রেক করে এবং কমফোর্টেবলি নিয়ে যেতে পারে, তখনই আমি বলবো তার পারফরমেন্স খুব ভালো। এনভায়রনমেন্ট, সে রোড কিভাবে ডিটেক্ট করতেছে, আদার কার কিভাবে ডিটেক্ট করতেছে, মানুষ মারছে নাকি মারে নাই, রোড সাইন নিচে নাকি নিয়ে নেই। এনভায়রনমেন্ট যত ভালো সে ডিটারমাইন করতে পারবে সে তত ভালো। অ্যাকচুয়েটর, একটা গাড়ির অ্যাকচুয়েটর কি কি থাকতে পারে? স্টিয়ারিং, অ্যাক্সেলারেটর, ব্রেক, সিগন্যাল, হর্ন। সেন্সর কি থাকতে পারে? যেহেতু সে সেলফ ড্রাইভিং কার, তার ইমেজ সেন্সর লাগবে, ক্যামেরা সেন্সর লাগবে, সোনার সেন্সর লাগবে, জিপিএস লাগবে লোকেশন ডিটারমাইন করতে, স্পিডোমিটার, অডোমিটার, অ্যাক্সেলেরোমিটার, ইঞ্জিন সেন্সর, কিবোর্ড, এগুলো সব লাগবে যেহেতু একটা সেলফ ড্রাইভিং কার। সো দিস আর দ্য পিস অফ আ সেলফ ড্রাইভিং কার। আদার পিস এক্সাম্পল, ফর এক্সাম্পল যদি এজেন্ট টাইপ হয় মেডিকেল ডায়াগনোসিস করার কোনো কিছু, তাহলে তার পারফরমেন্স মেজার হবে যে তার হেলদি পেশেন্ট কতগুলা হেলদি পেশেন্ট দিচ্ছে, তার কস্ট কত, সে কোনো রুল ব্রেক করতেছে নাকি। আচ্ছা, এনভায়রনমেন্ট হতে পারে যে পেশেন্ট রিয়েলাইজ করা, সেই এনভায়রনমেন্টে হসপিটালের এনভায়রনমেন্ট রিয়েলাইজ করা এবং স্টাফের বিহেভিয়ার রিয়েলাইজ করা, এগুলা এনভায়রনমেন্টের পরে। অ্যাকচুয়েটর হচ্ছে যদি ডায়াগনোস অনেকগুলো ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনের মধ্যে সে বলতে পারে যে এটা ডিজিজ নাকি ডিজিজ না। সো এই ইনফরমেশন গুলা মেইনলি কোনো এক্সরে ডিসপ্লে হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, সেটা সে ডিটারমাইন করবে কোনো রিপোর্টের আন্ডারে বা কোনো কিবোর্ড এন্ট্রি দিয়ে ডেটা দিবে, ডেটা দিয়ে সে ফাইন্ড বের করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাকচুয়েটরস এন্ড সেন্সর। সো এরকম অনেকগুলো আছে, এগুলা দেখলেই বোঝা যায়, ঠিক আছে, দেখলেই বোঝা যায়। সো এই টেবিলটা আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন। আচ্ছা, তারপর আসতেছি যে এনভায়রনমেন্টটা কি, ঠিক আছে। এখন এনভায়রনমেন্ট ডিটারমাইন করা, এই যে সেকেন্ড যে পয়েন্ট, এনভায়রনমেন্ট ডিটারমাইন করা খুব ইম্পর্টেন্ট একটা এজেন্টের জন্য। 6 ধরনের আসলে সিনারিও থাকতে পারে, 6 ধরনের সিনারিও। প্রথম সিনারিও হচ্ছে কমপ্লিট ভার্সেস ইনকমপ্লিট। একটা এজেন্ট কমপ্লিট সিনারিও বের করতে পারে, মানে তার এনভায়রনমেন্টটা কমপ্লিট সে জানতে পারে, আবার হইতে পারে যে তার এনভায়রনমেন্টটা ইনকমপ্লিট, সে পরে কি হবে, নেক্সট স্টেপটা সে জানতেছে যে নেক্সট স্টেপ এটা হইতে পারে, কিন্তু তারপর কি হবে তার জানা নাই।
সো এটার এক্সাম্পল হবে কমপ্লিট এনভায়রনমেন্টের চেস। চেজে আপনি একটা লোক আপনার বিপক্ষে যে আছে সে কি চাল চাললো তার পরবর্তী 3-4টা স্টেপ আপনার ইজিলি মাথায় এসে পড়ে। সে ওইটা চাললে কি হইতো, ওই গুটি চাললে কি হইতো, বা রাজা চাললে কি হইতো, বা যে শূন্য চাললে কি হইতো, এগুলো আপনার স্টেপ মাথায় এসে পড়বে। সিমিলারলি এজেন্টের মধ্যেও এটা সব স্টেপ সে ক্যালকুলেট করতে পারে। কিন্তু পোকার যে খেলাটা সেটা হচ্ছে পুরোপুরি র্যান্ডম। একটা মানুষও বলতে পারে না যে তার আহ, ভাগ্যে কি কি কার্ড পড়বে। সো এটা পুরো কমপ্লিট ইনফরমেশন। এই দুটাই এজেন্ট খেলতে পারে, কিন্তু একটা হচ্ছে এনভায়রনমেন্ট পুরা ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডেবল, আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। ওই কমপ্লিট আর ইনকমপ্লিট এর মধ্যেই আবার আরেকটা পার্টে আনা যায়, সেটা হচ্ছে ফুললি অবজারভেবল বা পার্শিয়ালি অবজারভেবল। এখন ফুললি অবজারভেবল এনভায়রনমেন্টের এক্সাম্পল আমি দিতে পারি যে ইমেজ রিকগনিশন। যদি আমি কম্পিউটারকে একটা ইমেজ দিয়ে, একটা বিড়াল বা একটা মানুষের ইমেজ দিয়ে বলি যে এই মানুষটা সে কি মানুষ নাকি বিড়াল, যদি কম্পিউটার দেয় যে আমি পুরো ইমেজটা স্ক্যান করে দেখলাম যে এটা মানুষ, সো ইমেজ রিকগনিশন ফুল ইমেজ লাগবে বা ফুল অবজার্ভ করা লাগবে। আর সেলফ ড্রাইভিং এ পার্শিয়ালি অবজার্ভ করা হয়। ধরেন এই রাস্তাটা সোজা যাচ্ছে কিন্তু এখানে আবার একটু বাঁকা করা আছে, একটা ডিস্টেন্সে টার্ন নিতে হইলে পুরো এনভায়রনমেন্টটা সে দেখতে পারে না, পার্শিয়ালি দেখতে পারে। সো এখানে অনেক রিস্কের আন্ডারেই চালানো হয়। আসলে আমরা যারা নর্মাল ড্রাইভার তারাও আসলে জানি না। সো দিস ইজ আ পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে কম্পিটিটিভ ভার্সেস কোলাবোরেটিভ। চেস কম্পিটিটিভ গেম, কোলাবোরেটিভ সেলফ ড্রাইভিং কার। কারণ সেলফ ড্রাইভিং কার কোলাবোরেশনের আন্ডারে আসে, কারণ তার টাস্ক হচ্ছে সেফলি চলা, নট কম্পিটিটিভলি চলা। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। স্ট্যাটিক এনভায়রনমেন্টের এক্সাম্পল হচ্ছে স্পিচ রেকগনিশন, আর ডাইনামিকের ভিশন বেসড। ধরেন ভিশন বেসড এআই কোনো মুভিং অবজেক্ট ডিটারমাইন করার চেষ্টা করতেছে, সো যেটা মুভিং ডাইনামিক সেটা ডিটারমাইন করা অনেক টাফ। আর স্পিচ রেকগনিশন, ধরেন আপনার স্পিচ রেকগনিশনের যে অ্যাসিস্ট্যান্ট আপনি যে ওয়ার্ড বলবেন সেটা রেকগনাইজ করার চেষ্টা করতেছে। হ্যালো বললে হ্যালোই রেকগনাইজ করবে, অন্য কিছু রেকগনাইজ করবে না। কারণ হ্যালো একটা মানুষের কাছেও যে শব্দ শোনা যায় আর একটা মানুষের কাছেও সেটা শোনা যায়। সো স্পিচ রেকগনিশন হচ্ছে স্ট্যাটিক। ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস। ডিসক্রিট হচ্ছে ডেফিনিটিভ স্টেপ, আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনফরমেশন। সো ডেফিনিটিভ হচ্ছে চেস, কন্টিনিউয়াল ইনফরমেশন হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে সেলফ ড্রাইভিং। ডিটারমিনিস্টিক বা স্টকাস্টিক, এটাও সেম। চেস হচ্ছে নির্দিষ্ট একটা ফিল্ডের মধ্যেই থাকে, আর সেলফ ড্রাইভিং সে নির্দিষ্ট ফিল্ড নাই, যতক্ষণ পর্যন্ত চলতে আছে তো চলতেই আছে। So these are all about the types of environment that intelligent agents face. আচ্ছা, এক্সাম্পল দেই। এক্সাম্পল নিচের থেকে দুইটা এক্সাম্পল দেই। একটা হচ্ছে অটোনোমাস কারের জন্য আমি এক্সাম্পল দিচ্ছি। যে অটোনোমাস কার সেটা ড্রাইভ করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ তাকে সেট অফ রুলস দেওয়া হয় ড্রাই রোডের জন্য। হঠাৎ সে কোনো আইসি রোড পায় তাহলে সে সেই রুলসটা ইমিডিয়েটলি তাকে চেঞ্জ করতে হবে। সো এনভায়রনমেন্ট যেটা আমরা দেখতেছি সেই এনভায়রনমেন্ট কখনোই সেম থাকে না। মানুষও পারসেপ্ট করে, এই পারসেপশনটা আবার হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টদেরকেও পারসেপ্ট করতে হয়, কিন্তু ওদের জন্য পারসেপ্ট করা অনেক টাফ, কারণ ওদেরকে অনেক সেট অফ রুলস দিতে হয়। আচ্ছা, ফর এক্সাম্পল এটা হচ্ছে সার্লেন ইউনিভার্সিটির একটা এআই বেসড রোবট। এইরকম এআই বেসড রোবট হচ্ছে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের মধ্যেই থাকে। তার মধ্যে স্পিচ অ্যাসিস্ট্যান্ট বলেন, তারপরে ওয়াকিং বলেন, মানুষের মতো হিউম্যানয়েড কাজ করতে পারে এরকম একটা রোবট। তাকে সে আননোন একটা এনভায়রনমেন্ট, আইসি একটা এনভায়রনমেন্টে নিয়ে আসা হয়ে চেক করা হয়েছে যে সে সেই এনভায়রনমেন্টে রেসপন্স কিভাবে, ঠিক আছে। এই এনভায়রনমেন্টে যে ইউনিভার্সিটি রুমে যে ছিল সেই রুমের যা
তার রেসপন্স, আর এই স্নোই এনভায়রনমেন্টে তার রেসপন্স অনেক চ্যালেঞ্জিং, মানে আলটিমেট ইনফরমেশন সে দিতে অনেকবার ফেল করছে। সো এটাই বোঝানোর জন্য আমি এই ইমেজটা নিছি। আচ্ছা, প্রিভিয়াসলি আমি ডিসকাস করছিলাম যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি, কিন্তু ইলাবোরেটলি ডিসকাস করি নাই। সো এখন আমি ইলাবোরেটলি ডিসকাস করব ইন্টেলিজেন্ট টাইপস অফ এজেন্টস, সিম্পল রিফ্লেক্স কি, মডেল বেসড রিফ্লেক্স কি, গোল বেসড, ইউটিলিটি বেসড আর লার্নিং এজেন্ট কি। প্রথমে আসতেছি সিম্পল রিফ্লেক্স এজেন্ট। এখন সিম্পল রিফ্লেক্স এজেন্টকে এনভায়রনমেন্ট থেকে তার কিছু ইনফরমেশন সে সেন্স করতেছে, সেন্স করার পরে সে ডিটারমাইন করতেছে যে এই এনভায়রনমেন্টটা এরকম, ডিটারমাইন শেষে তার সেট অফ অ্যাকশন আছে, সেই সেট অফ অ্যাকশনে যদি সে গোল রিচ করতে পারে তাহলে সে অ্যাকচুয়েটরে সে কাজটা করে ফেলবে। ঠিক আছে, সিম্পল সিম্পল রিফ্লেক্স ফর এক্সাম্পল, আপনাকে একটা একটা কোনো কাজ দিছে, সেই কাজ আপনি যদি সিম্পলি করে ফেলেন তাহলে আপনি সিম্পল রিফ্লেক্সের মতোই কাজ করতে পারবেন। সো যদি আরো ডেফিনিশনে আসি তাহলে ডেফিনিশনে সিম্পল রিফ্লেক্স এজেন্ট সিলেক্টস দ্য অ্যাকশনস বেসড অন কারেন্ট পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড এন্ড নট বেসড অন লাস্ট পারসেপশন। তার মধ্যে কোনো মেমোরি নাই যে আগে কি করছিলাম সেটা চিন্তা ভাবনা করার, তার কাছে শুধু সেট অফ রুলস আছে, রুল 1, রুল 2, রুল 3। এখন সে ওয়ার্ডটা সেন্স করবে, সেন্স করে যদি দেখে যে আমার রুল 2 যেটা বলছিল সেই রুল 2 কাজে দিচ্ছে, যদি অ্যাকশন দেই আমি গোলে চলে আসতে পারবো, সে রুল 2 টাই অ্যাসাইন করে দিবে। সো সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি, সেন্সেস দ্য ওয়ার্ড এন্ড রেসপন্স ইমিডিয়েটলি বেসড অন সিম্পল সেট অফ রুলস that are interpreted from the sensor input and directly linked to the actions, and they have no memory, no explicit word model। এই মেমোরি টার্মটা পরের এজেন্টে আছে আর এই এজেন্টে নাই। এটা এক্সাম্পল দেই যে ইফ আ কার ইজ, মানে আপনার সামনের গাড়িটা যদি ব্রেক করে তাহলে যে পিছনে যে গাড়িটা থাকবে সে অবশ্যই ইনিশিয়েট ব্রেক শুরু করে দিবে। সো দিস ইজ দ্য সিম্পল কন্ডিশন of a simplex reflex agent. So this is the function of simple reflex agent। set of rules থাকে, রুল যদি ম্যাচ হয় তাহলেই শেষ অ্যাকশন, আর ম্যাচ না হলে নো অ্যাকশন। এটা একটু মানুষের হিউম্যানের নেচারের সাথেও আমি সিমিলারিটি দেখতে পারি। যেমন মানুষের কোনো হাত যদি আগুনের কাছে দেয় তাহলে সে ইমিডিয়েট একটা রেসপন্স দেয় যে পুল অ্যাওয়ে ফ্রম ফায়ার। ঠিক আছে, অবশ্যই এটা করবে কারণ হাত নাইলে পুড়ে যাবে। সো এরকম যদি তার একটা কাজ কোনো ম্যাচ করে সো সে অ্যাকশন নেবে, ম্যাচ না করলে কোনো অ্যাকশন নেবে না। দিস ইজ অল অ্যাবাউট সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তারপর আসতেছি মডেল বেসড এজেন্ট। মডেল বেসড এজেন্ট সেম সিম্পল রিফ্লেক্স এজেন্টের মতোই সেট অফ রুলস থাকে, কিন্তু তার কাছে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে মেমোরি, যেটা সিম্পল রিফ্লেক্স এজেন্টে নাই আর মডেল রিফ্লেক্স এজেন্টে আছে। সো সে ওয়ার্ল্ড স্টেট আগের মতো অবজার্ভ করে তার মেমোরি থেকে যেটা বেস্ট পসিবল সিনারিও সেটা ডিটারমাইন করে। So model based reflex agent are made to deal with partial accessibility. They do by keeping track of the part of the world you can see now. It does it by keeping internal state, মানে মেমোরিতে কিছু ইনফরমেশন রাখছে which it has seen before, so it holds the information। ঠিক আছে, এই মেমোরিতে সেন্সর দিয়ে সেন্স করতেছে যে ওয়ার্ল্ডের যে স্টেট সে ডিটারমাইন করার পরে তার অ্যাকশন গুলো চেক করে দেখলো। ঠিক আছে, অ্যাকশন গুলো চেক করার পরে যদি প্রিভিয়াস মেমোরিতে দেখে যে আমি এটা গতবার যে অ্যাকশন নিয়েছিলাম এই অ্যাকশনটা নেওয়া উচিত না, রেজাল্ট আমার গোলে পৌঁছানো যাচ্ছে না, তখন সে ওই অ্যাকশনটা নেয় না। এর চেয়ে বেটার যদি রুল থাকে পরের সে রুলটা চেঞ্জ করে। আচ্ছা, এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। সেটা হচ্ছে ধরেন আপনার একটা মার্স রোভার রোবট আছে, মার্সে পাঠাইছেন।
ঠিক আছে, মার্স রোভার রোবট কি করে, অন্যান্য দেশে যায়, অন্যান্য গ্রহে যায়, গ্রহে গিয়ে গ্রহ থেকে ইনফরমেশন গুলা নিয়ে আসে। সো আপনার সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে যে ওই মার্স গ্রহে কোনো একটা পাথরের স্যাম্পল নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ স্টোন। এখন সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি করবে? সিম্পল রিফ্লেক্স এজেন্ট মার্সে যদি ওই পাথরটা দেখে, পাথরটা দেখার সাথে সাথে সে তার অ্যাকচুয়েটর দিয়ে পাথরটা তুলে সে নিয়ে আসবে পৃথিবীতে। আবার মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট দেখবে যে ওই পাথরটা নিলে আমার সিচুয়েশনটা কি হতে পারে। হয়তো এমন হইতে পারে যে ওই পাথরের উপরে, যে পাথর দেখতেছে তার উপরে বড় কোনো কিছু আছে, ঠিক আছে, বড় কোনো কিছু আছে। ধরেন এই পাথরটা যদি সে তুলে আনে, সে ওই বড় পাথরের নিচে চাপা পড়বে, ঠিক আছে। সেটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট কখনোই বুঝতে পারবে না। সিম্পল রিফ্লেক্স এজেন্ট কখনোই বুঝতে পারবে না। সে কি করবে, সেই পাথরটা নিতে যাবে, পাথরটা নিয়েই এটা চাপা পড়ে সেই মার্স ওভার যাবে গা ভেঙে। মডেল বেসড কি করবে? মডেল বেসড হচ্ছে সে সেট অফ অ্যাকশন দেখবে যে তার রুলের মধ্যে যদি লেখা থাকে যে এরকম কোন সিচুয়েশন যদি পাও তুমি, তাহলে এই পাথরটা অ্যাভয়েড করবা, তখন সে কি করবে, তখন এই পাথরটা অ্যাভয়েড করবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। বাট এমন যদি হয় যে এই রুলের বাইরে অন্য কোনো সিচুয়েশন ঘটছে, ফর এক্সাম্পল মার্সে গিয়ে দেখলো যে ডাইনোসর উঠতেছে, ঠিক আছে, ওইটা রুলস এর মধ্যে নাই, তখন মডেল বেসড রিফ্লেক্স এজেন্টও কাজ করতে পারবে না। সো দিস ইজ দ্য ফাংশন অফ আ মডেল বেসড স্টেট। সেট অফ রুলস থাকে, রুলস ম্যাচ করলে হবে, কিন্তু তার মধ্যে কোনো পারসিস্টেন্ট একটা মেমোরি থাকতে হবে। আচ্ছা, তারপর আসছে গোল বেসড এজেন্ট। এখন আমাদের লাইফে আমরা যখন কোনো কাজ করতে চাই, তখন আমরা একটা গোল সেট আপ করি। সেই গোলটা রিচ করতে পারলে আমি বলবো যে আমি সাকসেসফুল। সো এরকম গোল বেসড এজেন্টটি হলো এরকম। আমি আগের যে এক্সাম্পল দিছিলাম যে আমার আমার আমি আছি এখন আহ, আমি আছি এখন উত্তরা, ঠিক আছে, আমি আছি উত্তরা, আমি যাব হচ্ছে মিরপুর। এখন উত্তরা টু মিরপুর আমার আমাকে ধরেন এটা হচ্ছে অটোনোমাস ড্রাইভিং রোবট দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখন সে আমাকে উত্তরা থেকে মিরপুর কোনোভাবে আমাকে যদি নিয়ে যেতে পারে, আমার কি হবে, আমার গোল রিচ হবে। সো গোল রিচ হইলেই আমি বলবো এটা গোল বেস এজেন্ট সাকসেসফুলি আমাকে নিয়ে গেছে। সো কি থাকে তার মধ্যে, তার কাছে থাকে ওয়ার্ল্ড এর যে রিপ্রেজেন্টেশন, ওগুলা থাকে এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন, আর গোলস থাকে। সো আলটিমেট গোল হচ্ছে মিরপুর যাওয়া। সো সেই সেট অফ গোল থাকে, সেট অফ গোল থেকে ডিজায়ারেবল সিচুয়েশনে যে পৌঁছাইতে পারবে সেকে আমি বলতেছি গোল বেস এজেন্ট। সো সেন্সর সেন্স করতেছে আগের মতোই, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড নাও। এখন অ্যাকশন কি হইতে পারে, তার মধ্যে একটা গোল থাকে যে হ্যাঁ আমাকে ওই জায়গায় যাইতেই হবে। সো ওই জায়গা যাওয়ার জন্য তাকে সেট অফ অ্যাকশন নিতে হয়, এখান থেকে অ্যাকশন নিয়েই সে অ্যাকচুয়েটর বা এফেক্টর দ্বারা এনভায়রনমেন্টে কাজ করে। গোল বেসড এজেন্টের আরেকটা ডিফারেন্স হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। সেম কেস, আমাকে ধরেন হচ্ছে টু উত্তরা টু মিরপুর যাইতে হবে আবারও, ঠিক আছে, আবারও মিরপুর যাইতে হবে। এখন আমি গোল বেস এজেন্ট ফলো করতেছি না, আমি ইউটিলিটি বেসড এজেন্ট ফলো করতেছি। সো সে ডিটারমাইন করবে যে এখানে যেতে এরকম একটা পাথ আছে, আবার আরেকটা লোকেশন গিয়ে তারপর আরেকটা পাথ আছে, আরেকটা পাথ আছে যে দুইটা লোকেশন গিয়ে আরেকটা পাথ। এখন ইউটিলিটি বেসড এজেন্ট ডিটারমাইন করবে যে আমার ইউটিলিটি কত বেশি, আমার কোন পাথ দিয়ে গেলে আমি সর্বোচ্চ কমফোর্টেবল দিতে পারবো আমার ইউজারকে, তারপরে সর্বোচ্চ কম টাইমে নিয়ে যেতে পারবো, সবচেয়ে সেফলি নিয়ে যেতে পারবো। সো এগুলা সে ইউটিলিটি খোঁজার পরে বেস্ট ইউটিলিটি যেটা পায় সেটাই সে অ্যাকচুয়েটর বা ইফেক্টর দ্বারা এনভায়রনমেন্টে প্রকাশ করে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইউটিলিটি বেসড এজেন্ট।
সর্বশেষ এজেন্ট যেটা হচ্ছে লার্নিং এজেন্ট। আর লার্নিং এজেন্ট হচ্ছে আমাদের যেরকম বেবি আছে, ঠিক আছে, একটা বেবি জন্মের পরে 1-2 বছর খালি এনভায়রনমেন্ট দেখতেইছে আস্তে আস্তে সে কথা বলা শুরু করে। কথা বলা শুরু করার পরে এটা কি ওটা কি বলতে থাকে। ঠিক সেভাবেই এরকম একটা লার্নিং এজেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। প্রথমে লার্নিং এলিমেন্ট হচ্ছে কোনো জিরো নলেজ অফ এনভায়রনমেন্ট দিতে পারি, ঠিক আছে। আস্তে আস্তে সে তার সেন্সর নিয়ে এনভায়রনমেন্টের ডাটা নিতে থাকে। আলটিমেটলি ইনাফ যখন ডাটা নেওয়া হয়ে যায় তখনই সে তার কাজ করা শুরু করে। সো সে এমটি নলেজ বেস থেকে কাজ করতে পারে। যখনই আননোন থেকে নোন এনভায়রনমেন্টে চলে আসে তখনই সে অপারেট করা শুরু করে। তার পারফরমেন্স এলিমেন্ট থাকে, লার্নিং এলিমেন্ট থাকে, ক্রিটিক থাকে, আর প্রবলেম জেনারেটর থাকে। পারফরমেন্স এলিমেন্ট কি? যে পারফরমেন্স দ্বারা সে সাকসিড আসলে করতে পারবে। লার্নিং এলিমেন্ট সেন্সর যে ডাটা নিতেছে কেন? সে একটা টাস্ক করার জন্য। ক্রিটিক যেটা তার টাস্ক গুলা ইভালুয়েট করতেছে, সে গোল রিচ করতেছে নাকি করতেছে না। প্রবলেম জেনারেটর হচ্ছে যেটা এক্সপেরিয়েন্স দিচ্ছে, যেটা থেকে সে শিক্ষা নিচ্ছে। সো এটার অনেক অ্যাডভান্সড রোবট বলা যায়, যেটা ক্রিটিক আছে, তারপরে লার্নিং এলিমেন্ট আছে। ক্রিটিক থেকে ফিডব্যাক নেয়, ফিডব্যাক নিয়ে প্রবলেম জেনারেট করে, সে কি শিখলো, শিখার পরে পারফরমেন্স এলিমেন্ট থেকেই সে আলটিমেটলি সে কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। So this is all about the learning agent. So আজকে অনেক কিছু ডিসকাস করলাম বিভিন্ন এজেন্ট নিয়ে। If you have any questions, you can ask in the comment section below, or if you don't have question, it's okay. You can subscribe to my channel, also follow on the social medias. Thank you. Assalamu alaikum.